প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। বিষয়ভিত্তিক অধ্যয়ন, গবেষণা ও আদালতে অ্যাডভোকেট হিসাবে প্র্যাকটিসলব্ধ জ্ঞানের সমন্বয়ে বার কাউন্সিল ও জুডিশিয়ারি নতুন প্রশ্ন প্যাটার্নের আলোকে রচিত আইন আদালত বার এমসিকিউ 2026 আইন আদালত সিরিজের আরো একটি নতুন বই, বাংলাদেশ বার কাউন্সিল অ্যাডভোকেট তালিকাভুক্তির প্রিলিমিনারি পরীক্ষা 2026-এর জন্য শেষ সময়ের প্রস্তুতি সহায়িকা, ফাইনাল টাচ, এক্সক্লুসিভ শর্ট সাজেশন 2026, এমসিকিউ প্রশ্নের প্যাটার্ন বিশ্লেষণ, 7টি আইন র্যাপিড রিভিশন, সাম্প্রতিক সংশোধনী 2026 ধারা মনে রাখার কার্যকরী কৌশল থাকছে। এই নোটে প্রথম সংস্করণে কৌশলের সংখ্যা খুবই কম ছিল, কিন্তু এবার এই নোটটাকে আমি কৌশলকে একটু গুরুত্বের সাথে দেখেছি এবং কৌশলকে একটা ভালো ফোকাস দেওয়া হয়েছে। তো কৌশল অংশে আপনারা দেখতে পাবেন, আমি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে এই নোটের পুরো একটি ঝলক দেখানোর চেষ্টা করব। মানে এক পলকে পুরো নোটটাকে আমি একটু আপনাদের সামনে রিভিউ করব। কনফিউশন সৃষ্টিকারী প্রশ্নাবলী সম্পর্কে আপনাদের সতর্ক করা হলে এই ধরনের প্রশ্ন উত্তর করার সময় আপনারা একটু অতি যত্ন নিয়ে উত্তরগুলো করলে ভুল হবে না। সাথে থাকছে 10টি মডেল টেস্ট, এর আগে ছিল 7টি মডেল টেস্ট, কিন্তু এবার আরও যত্ন নিয়ে আরও সুন্দরভাবে এবং সর্বাধিক কমনের নিশ্চয়তা নিয়ে আমি 10টি মডেল টেস্ট করেছি আপনাদের জন্য, এবং সাথে দিয়ে দিচ্ছি ওএমআর শিট। যথেষ্ট ওএমআর শিট থাকছে, আপনারা প্র্যাকটিস করবেন। এবং বার কাউন্সিলের বর্তমানে ওএমআর শিটগুলো চিকন হয়, সেই চিকন যে ওএমআর শিট সেই ফরম্যাটে করে দেওয়া হয়েছে যেন আপনারা বৃত্তর যে সাইজ সেটা ছোট হবে, পূরণ করে অভ্যস্ত হবেন। এই নোটটি রচনায় ও সম্পাদনায় আমি মোহাম্মদ শহীদুল ইসলাম পারভেজ। আমি একজন অ্যাডভোকেট, জেলা ও দায়রা জজ কোর্ট, রাজশাহী। পাশাপাশি শহীদুল ল ক্লাসেস এই ইউটিউব চ্যানেলে আমি আমার ভিডিওগুলো দিয়ে থাকি, এবং আমি প্রতি বছরই এমসিকিউ, রিটেন এবং ভাইভা কোর্স করাচ্ছি। অসংখ্য স্টুডেন্ট আমার কাছে আছে, আমি একটা করেই ব্যাচ করাই অ্যাট এ টাইম। 80 থেকে 100 জন ম্যাক্সিমাম স্টুডেন্ট হয়। তো প্রত্যেককে আমি 1 by 1 সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। আপনারা চাইলে আমার অনলাইন ব্যাচে ভর্তি হয়ে প্রস্তুতি নিতে পারবেন। এটা দ্বিতীয় সংস্করণ, আমি আগেই বললাম। প্রথম প্রকাশ হয়েছিল 10 এপ্রিল 2025, দ্বিতীয় সংস্করণ 19 মে 2026। নোটের কিছু বিশেষত্ব দিয়েছি যে কেন এই নোটটি নেবেন। তারপর এখানে সিলেবাস দিয়ে দেওয়া আছে, 100 নম্বর কোন প্রশ্ন থেকে কত আসে, এবং খুবই গুরুত্বপূর্ণ, পাস নম্বর ও নেগেটিভ মার্কিং। এমসিকিউ পরীক্ষায় পাশের ন্যূনতম যে নম্বর সেটা 50 পেতে হয়, আর প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 0.25 নম্বর কর্তন করা হয়। অর্থাৎ 4টি যদি ভুল করেন তাহলে আপনার কাটা যাবে 1 নম্বর। এই নেগেটিভ মার্কিং এর কারণে কিন্তু অনেকের আবার পাস আসে না। সূচিপত্র সূচিপত্রটি দেখেন যে প্রথমে প্রাথমিক বিষয়সমূহ আছে, এমসিকিউ প্রশ্নের প্যাটার্ন বিশ্লেষণ, তথ্য এক প্রশ্ন অনেক। এই তথ্য এক প্রশ্ন অনেক এটা কিন্তু এবারই নতুন, সংস্করণ 1-এ ছিল না প্রথম প্রকাশে, দ্বিতীয় সংস্করণে নতুন আমি ইনক্লুড করেছি। তারপরে এমসিকিউ প্রশ্ন দ্রুত পড়ার কৌশল, এটা কিন্তু দ্বিতীয় সংস্করণের নতুন ইন্ট্রোডিউস করা হয়েছে। দ্রুত ও সঠিক উপায়ে বৃত্ত ভরাট করার কৌশল, এটাও নতুন ইন্ট্রোডিউস করা হয়েছে দ্বিতীয় সংস্করণে। তো এটা একটা ডিটেল সূচিপত্র দেওয়া আছে, কোনটা কত পৃষ্ঠাে আছে আপনারা দেখতে পারবেন। তারপরে সাবজেক্ট, যেমন বাংলাদেশ বার কাউন্সিল অংশে শর্ট নোট 2026 প্রথমে দিয়েছি, 13 পৃষ্ঠায় আছে। র্যাপিড রিভিশন 13 পৃষ্ঠার শেষের দিকে শুরু হচ্ছে। মনে রাখার কৌশলগুলো 16 পৃষ্ঠা থেকে শুরু হচ্ছে। কনফিউশন সৃষ্টিকারী প্রশ্নাবলী, সেখানে এটা শুরু হচ্ছে 18 পৃষ্ঠা থেকে। মানে ডিটেল একটা সূচিপত্র দিয়েছি। তারপরে এখানে দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 শর্ট সাজেশন 2026, খুবই শর্ট একটা সাজেশন দিয়েছি। আমার যে ফাউন্ডেশন নোটের ভিডিও আপনারা এতদিন দেখেছেন, সেই ভিডিওতে যে সাজেশন আছে তার থেকে অন্তত 4 ভাগের 1 ভাগ করে দিয়েছি। কিছু কিছু জায়গা হয়তো বা 3 ভাগের 1 ভাগ বা অর্ধেক করে দিয়েছি। বড় আইনগুলোতে 4 ভাগের 1 ভাগ সাজেশন করে দিয়েছি। এই সিপিসিতেও র্যাপিড রিভিশন পাচ্ছেন, এবং আরেকটা নতুন জিনিস পাচ্ছেন এখানে, সাম্প্রতিক সংশোধনী 2026, অর্থাৎ সংশোধনের আগে এবং সংশোধনীর পরে কোন ধারায় কোন আদেশ বিধিতে পরিবর্তন হয়েছে, কি পরিবর্তন হয়েছে সেটা ডিটেলে দেখানো হয়েছে। এটা 56 পৃষ্ঠায় আছে। এখানে অসংখ্য মনে রাখার কৌশল যুক্ত করেছি। আবার এই কৌশলগুলো চার্ট আকারে দেওয়া হয়েছে, বিধান ভিত্তিক। তো এগুলো যদি আপনি এক পলকে দেখে নেন চার্টগুলো, তাহলে আপনার এখান থেকে অনেক প্রশ্ন কমন আসার সম্ভাবনা আছে। আমি আশাবাদী এখান থেকে আপনাদের
পাশ আসার মতো কৌশলগুলো পড়লেই আপনাকে পাশ আসার মতো কমন চলে আসবে। কনফিউশন সৃষ্টিকারী প্রশ্নাবলী এভাবে শুরু হচ্ছে। এরপরে মডেল টেস্টগুলো, মডেল টেস্ট এক কত পৃষ্ঠায় আছে, তারপরে প্রতিটা মডেল টেস্ট, যেমন মডেল টেস্ট 10 আছে 126 পৃষ্ঠায়, প্রতিটা মডেল টেস্ট আলাদা আলাদা কোন পৃষ্ঠায় অবস্থান করছে সেটা উল্লেখ করে দিয়েছে, ডিটেল সূচিপত্র। তারপর মডেল টেস্ট এর উত্তরমালা আছে হচ্ছে 132 পৃষ্ঠায়, 132 পৃষ্ঠায় পাচ্ছেন মডেল টেস্টের উত্তরমালা। অর্থাৎ আমি এক 10টা মডেল টেস্ট আগে দিয়েছি, উত্তরমালা লাস্টে রেখেছি, যেন আপনাদের পরে পরীক্ষা দেওয়ার পরে মিলিয়ে নিতে সুবিধা হয়। এবং পরামর্শ দিয়ে দিয়েছি আমি শেষ সময়ে আপনারা কি করবেন, 1 2 3 4 5টি পরামর্শ, যেটা শুরু হচ্ছে 139 থেকে। প্রাথমিক বিষয়, প্রাথমিক বিষয়সমূহতে প্রথমে এমসিকিউ প্রশ্নে প্যাটার্ন বিশ্লেষণ করে দিয়েছি। প্যাটার্ন এক, অনুচ্ছেদ ভিত্তিক প্রশ্ন, এখানে উদাহরণ দিয়ে দিয়েছি। এই প্রশ্নে কিভাবে কেমন ভুল হয় পরামর্শ দিয়েছে, ভুল কিভাবে এড়াবেন। প্যাটার্ন দুই, সংখ্যা ভিত্তিক প্রশ্ন, এখানে উদাহরণ দিয়ে দিয়েছি। তারপর প্যাটার্ন তিন, প্রতিষ্ঠান বা ব্যক্তি ভিত্তিক প্রশ্ন, এখানে কিছু উদাহরণ দিয়ে দিয়েছি এই টাইপের প্রশ্নের। প্যাটার্ন চার, তথ্যভিত্তিক প্রশ্ন, এখানে উদাহরণ দেওয়া হয়েছে, পড়লে বুঝতে পারবেন কি বোঝানোর চেষ্টা করছি। প্যাটার্ন পাঁচ, অর্থ সংক্রান্ত, অর্থ সংজ্ঞা বা উদাহরণ ভিত্তিক প্রশ্ন, মানে মিনিং জানতে চাওয়া হয় এখানে কোনো শব্দ বা কোনো টার্মের। প্যাটার্ন ছয়, সাজা দণ্ড ভিত্তিক প্রশ্ন, সাজা বা দণ্ড এখানে আসতে পারে এভাবে। প্যাটার্ন সাত, এবং এগুলো মনে রাখবেন কি করে সেও পরামর্শ দিয়ে দেওয়া হয়েছে। প্রশ্নের শেষে নয়, নেই, নাই, না, নন, নহে ইত্যাদি না বোধক শব্দ সংবলিত প্রশ্ন। এভাবে প্রশ্ন আসলে অনেকে কনফিউজড হয়ে যান। এই শেষে যে না আছে, না থাকলে প্রশ্নের উত্তর একেবারে উল্টে যায়। তারপর এখানে নয় আছে, এখানে নয় আছে, এখানে না আছে, অনেকে এই না না দেখে উত্তর করে উত্তর ভুল হয়ে যায়। তো সতর্কভাবে আপনারা পুরো প্রশ্ন, পুরো অপশনগুলো দেখে 4টি অপশন দেখার পরে উত্তর করতে হবে। আবার অপশন ঘতে, এটা প্যাটার্ন আট, কোনোটি নয়, সবগুলো সঠিক, বা সবকটি, বা উভয় সঠিক, একাধিক অপশন সঠিক, যেখানে এই ধরনের বিদ্যমান প্রশ্ন আসে এখানে উদাহরণ দিয়ে দিয়েছি, যেমন এখানে কোনোটি নয়, তারপর এখানে উভয় দুইটা অপশনে আছে, উপরের সব কয়টি, কোনোটি নয়, তারপর সবগুলো। এই ধরনের প্রশ্নের উত্তর করার জন্য আপনাকে 4টা অপশনে ভালোভাবে পড়তে হবে, এবং ক খ গ ঘ 3টা সঠিক হলেই অপশন ঘ উত্তর হয়। অনেকে আবার ক উত্তর করে রেখে দেন, শেষের দিকে দেখেনি না। তো এখান থেকে আপনারা যদি এই প্যাটার্নগুলো বিশ্লেষণ করেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন প্রশ্ন কোত্থেকে আসতে পারে, উৎসগুলো আপনি বুঝতে পারবেন, প্রশ্নের উৎস ও প্রশ্ন ও অপশন তৈরির কৌশল জানতে পারবেন, এবং প্রস্তুতি সহজ হবে, মানে কোথায় থেকে প্রশ্ন আসতে পারে, কিভাবে আসতে পারে একটা ধারণা পাবেন। তারপরে আমি পড়ছি আইন আদালত বা এমসিকিউ ফাইনাল টাচ নোটের অংশবিশেষ। 2 নম্বরে তথ্য এক প্রশ্ন অনেক। দেখেন, এই ধরনের প্রশ্ন যেমন আইনের কোনো বিধান সম্পর্কে গুরুত্বপূর্ণ কোনো তথ্য যদি আপনার সঠিকভাবে জানা থাকে, তবে প্রশ্ন যেভাবেই ঘুরিয়ে পেঁচিয়ে পরীক্ষায় আসুক না কেন, আপনি নিশ্চয়ই আত্মবিশ্বাসের সাথে সঠিকভাবে উক্ত প্রশ্নের উত্তর করতে সক্ষম হবেন। মূলত এটি একটি একটি তথ্যের ভিন্ন ভিন্ন অংশ ব্যবহার করে বিভিন্নভাবে অনেকগুলো প্রশ্ন প্রস্তুত করা সম্ভব। তাহলে একটা তথ্য আমরা পেনাল কোডের 53 ধারা থেকে যদি তুলে দিই, যেমন বর্তমানে বর্তমানে 5 প্রকার দণ্ড বলবৎ আছে: মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, কারাদণ্ড যেটা সশ্রম ও বিনাশ্রম হয়, সম্পত্তি বাজেয়াপ্ত ও অর্থদণ্ড, এই 5টি। আর যাবজ্জীবন কারাদণ্ড সর্বদা সশ্রম হয়। তো এই তথ্যগুলো যদি আমাদের জানা থাকে, তাহলে দেখেন এই 53 ধারা থেকে বিগত সালে কত প্রশ্ন এসেছে। প্রথমে বলেছে দণ্ডবিধিতে কত প্রকার দণ্ড আছে, বা দণ্ডবিধিতে শাস্তির বিধান আছে কয় প্রকার, 5 প্রকার। আমরা উপরে তথ্যই জানলাম। পেনাল কোডের অধীন অনুমোদিত সাজা নয়, মানে কোনটা দেওয়া যায় না, বেত্রাঘাত, কারণ আগের 3টা আমরা উপরেই পড়লাম, তথ্যগুলো জানা আছে। দণ্ডবিধিতে কোন শাস্তির বিধান নেই, একই বিষয়, বেত্রাঘাত, একই প্রশ্ন রিপিট হয়েছে। এটা বার কাউন্সিল 13, আর এটা হচ্ছে জুডিশিয়ারির 14। নিচে কোন বক্তব্যটি সঠিক, এখানে দেখেন যাবজ্জীবন কারাদণ্ড সর্বদাই সশ্রম, এই কথাটা কত বলছে, যাবজ্জীবন কারাদণ্ড সশ্রম হতে পারে, হতে পারে মানে হতে পারে, নাও হতে পারে, এরকম। তাই মানে পারফেক্ট উত্তর হচ্ছে গ। যাবজ্জীবন কারাদণ্ড ভোগের ক্ষেত্রে সাজার প্রকৃতি কিরূপ হবে, সশ্রম। দণ্ডবিধি অনুসারে নিচের কোন শাস্তিটি বৈধ নয়,
যেমন যাবজ্জীবন কারাদণ্ড বিনাশ্রম, কারণ যাবজ্জীবন কারাদণ্ড সর্বদা সশ্রম হবে, বিনাশ্রম এটা ভুল উত্তর। তা এটা নয় বলেছে যেহেতু, তার মানে এটাই সঠিক উত্তর। তো এইভাবে আরো একটি উদাহরণ দিয়েছি, তথ্য এক প্রশ্ন অনেক। এই উদাহরণ থেকে চুরি সংক্রান্ত তথ্যগুলো যদি 378 ধারা থেকে আপনারা জেনে রাখেন, তাহলে এখানকার সব প্রশ্নের উত্তর আপনারা করতে পারবেন। বিগত সালে এখান থেকে 7টি প্রশ্ন এসেছে, জাস্ট 378 ধারা থেকে বিগত সালে বিভিন্ন বার কাউন্সিল এবং জুডিশিয়ারি বিভিন্ন সালের পরীক্ষায় 7বার এসেছে এই 378 ধারার প্রশ্ন। এবারও আপনাদের জন্য 26 সালেও আসতে পারে। তো জাস্ট আপনার এই যে তথ্য একটা তথ্য যদি আপনি জানেন একটা ধারার, তাহলে প্রশ্ন যেভাবেই ঘুরিয়ে পেঁচে আসুক না কেন আপনি উত্তর করতে পারবেন। তাই তথ্যতে আপনাকে ফোকাস বেশি করতে হবে। এমসিকিউ প্রশ্ন দ্রুত পড়ার কৌশল দিয়ে দিছি, কমন প্রশ্ন কিভাবে পড়বেন, ছোট প্রশ্ন কিভাবে পড়ে উত্তর করবেন, বড় প্রশ্ন হলে কিভাবে প্রশ্ন উত্তর করবেন, আর এখানে আবার উদাহরণও দিয়ে দেওয়া হয়েছে। তারপর দ্রুত ও সঠিকভাবে বৃত্ত ভরাট করার কৌশল দিয়ে দেওয়া হয়েছে। আপনি পলিমার শিটের উপর সাদা কাগজ, টিস্যু পেপার এগুলোর ব্যবহার করতে পারেন। মোটা কালির কলম কিনবেন, বিশেষ করে এই যে 0.6 mm ম্যাটাডোর অল টাইম বা ম্যাটাডোর রেডিয়েন্ট, এই কলমগুলো খুব ভালো লিখে, স্মুথ কালি বের হয়। তারপর ওএমআর শিট পূরণ করা, শিট সঠিকভাবে কিভাবে পূরণ করবেন, কি কি থাকে, বৃত্ত ভরাটের নিয়ম, 2টি স্টেপে বৃত্ত ভরাট কিভাবে করতে হয় আমি দেখে দিয়েছি এবং বুঝিয়েও দিয়েছি আমার স্টুডেন্টদেরকে ক্লাসে। আপনি একটা বৃত্তের ভেতরের আগে, বৃত্তের ঠিক যে আউটার পার্ট মানে পরিধির ঠিক নিচ দিয়ে ভাবে পেঁচিয়ে ঘোরাবেন, যেমন এখানে কতে দেখিয়েছি। তারপরে ধীরে ধীরে ভিতরের দিকে চলে আসবেন, এসে পুরো বৃত্ত ভরাট করবেন। এই নোটটা নিলেই বিস্তারিত আপনার এখানে বলে দেওয়া আছে কিভাবে উত্তর করবেন। এরপরে দেখেন বিষয় 1, বাংলাদেশ বার কাউন্সিল অর্ডার রুলস অ্যান্ড ক্যাননস। এখানে 5 নম্বরের প্রশ্ন আসে 5টি। শর্ট সাজেশন দিয়ে দেওয়া হয়েছে এখানে, খুবই শর্ট। সবকিছু মিলে আপনার অনুচ্ছেদ 23টি, রুলস 15টি, আর ক্যাননস বা আচরণবিধি আপনাকে 23টি পড়তে হবে, টোটাল 61টি। আপনারা চাইলে আরো কম পড়তে যদি চান, তাহলে শুধুমাত্র 3 তারকা অর্থাৎ 3 স্টার চিহ্নিত প্রশ্নগুলো মানে বিষয়গুলো পড়লেই হবে। কিন্তু আমি বলবো যে 61টাই পড়েন, 3 স্টার গুলো শুধু পড়লে রিস হয়ে যায়। তারপরে র্যাপিড রিভিশন, এখানে দেখেন যে আমার ফাউন্ডেশন নোটে কিন্তু অনেক পয়েন্ট আউট করে দেওয়া হয়েছে, কিন্তু এখানে টানা জাস্ট ক্রমিক নম্বর দিয়ে তথ্য দিয়ে দেওয়া হয়েছে। আবার শেষে কি দেওয়া হয়েছে, অনুচ্ছেদ, যেমন 27, তারপর অনুচ্ছেদ 32, তার মানে অনুচ্ছেদ সংখ্যা এবার ডানে দেওয়া হয়েছে। আমার ফাউন্ডেশন নোটে বামে ছিল, এবার এটা ডানে দিয়ে দেওয়া হয়েছে। আপনি পড়ার সময় মনে রাখতে পারছেন কিনা ডান দিকে না দেখে উত্তর করবেন। এইভাবে পুরো র্যাপিড রিভিশন করে দেওয়া হয়েছে, মাত্র 82টা পয়েন্ট দিয়ে দেওয়া হয়েছে। এরপরে মনে রাখার কৌশল 1, তো এখানে কোন অনুচ্ছেদে কি আছে আপনি, 3-এ আছে বৈশিষ্ট্য, 4-এ আছে মেয়াদ, 5-এ আছে সদস্য। এইভাবে আপনি চেকলিস্ট তৈরি করতে পারবেন, নিজেও করতে পারবেন, বিভিন্ন সাবজেক্টের করে মুখস্থ করতে পারবেন। তারপরে এখানে রুলস মনে রাখার কৌশল, 3-এ নির্বাচনী তফসিল, 4-এ 7টি গ্রুপ, 5-এ মনোনয়ন ফি। এইভাবে চেকলিস্ট করে পড়তে পারবেন। আচরণবিধি কত অধ্যায়ে, যেমন 1-এ মর্যাদা আছে, 1-2-এ বিজ্ঞাপন দেওয়া যায় না, মানে কিওয়ার্ড ইউজ করা হয়েছে। একটা শব্দ মনে রাখতে পারলেই পুরো আচরণবিধি কি বলা হচ্ছে সেটা বুঝতে পারবেন। মনে রাখার কৌশল 2, এখানে অধ্যায় ও বিধি মনে রাখার কৌশল, অধ্যায়গুলো এই পাশে আছে, বিধির সংখ্যা 11টি, যেমন এখানে বিজোড় সংখ্যা। তারপর যার প্রতি প্রযোজ্য, এখানে দ্বিতীয়তে আপনারা পড়লে বুঝতে পারবেন, যেমন অ্যাডভোকেট মক্কেলের পক্ষে আদালতে মামলা পরিচালনা করে জনসাধারণের উপকার করেন। অ্যাডভোকেট, মক্কেল, আদালত, জনসাধারণ, 4টি অধ্যায়ের বিষয়বস্তু এভাবে সুন্দর করে দিয়ে দেওয়া হয়েছে। মনে রাখার কৌশল 3, কত টাকা, এটা মনে রাখার কৌশল। অনুচ্ছেদ 34-এ বলা হচ্ছে ট্রাইব্যুনালে মিথ্যা অভিযোগের জন্য জরিমানা মাত্র 500 টাকা। আর বিধি 5-এ বলা হচ্ছে নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন ফি 1000 টাকা। বিধি 20, নির্বাচনে বৈধতা বিষয়ে অভিযোগ করার ফি 1000 টাকা। তারপরে বিধি 41-এ অ্যাডভোকেটের বিরুদ্ধে অভিযোগের ফি 1000 টাকা। বিধি 62-3, বার সমিতির পরিবর্তনের জন্য আবেদন ফি 1000 টাকা। তাহলে আমরা কি লক্ষ্য করছি, পরে যত ফি গুলো আছে সকল ফি 1000 টাকা। তাহলে ফি নিয়ে প্রশ্ন আসলে আপনি 1000 টাকা লিখে দিতে পারেন।
মনে রাখার কৌশল 4, এখানে কতজন সদস্য মনে রাখার কৌশল, এখানে বিধান দিয়ে দেওয়া হয়েছে অনুচ্ছেদ 5-এ, এই সবগুলো আছে। সদস্য সংখ্যা, নির্বাচিত মোট সদস্য বার কাউন্সিলের 15 জন, পদাধিকার বলে বা অনির্বাচিত সদস্য হচ্ছে অ্যাটর্নি জেনারেল স্যার একজন, নির্বাচিত সদস্য 15 জন থেকে একজন বাদ দিলে 14 জন, নির্বাচিত সাধারণ সদস্য 7 জন, গ্রুপ ভিত্তিক সদস্য 7 জন, অ্যাডহক কমিটির সদস্য হচ্ছে 15 জন, নির্বাহী, আর্থিক, আইন, শিক্ষা এই সবগুলো কমিটির নির্বাহীর 5 জন, আর্থিকের 5 জন, আইন শিক্ষার হচ্ছে 9 জন, আবার এখানে নিবন্ধন কমিটির সদস্য 5 জন, আবার এখানে যতগুলো কমিটি আছে অন্যান্য সবগুলো সদস্য 5 জন, তার মানে অধিকাংশ কমিটির সদস্য 5 জন, আর ট্রাইব্যুনালের সদস্য 3 জন, যেমন এখানে বার কাউন্সিল ট্রাইব্যুনালের সদস্য 3 জন, নির্বাচন ট্রাইব্যুনালের সদস্য 3 জন। এভাবে আপনারা খুব সুন্দরভাবে আইন শিক্ষা কমিটির আইন বিভাগের শিক্ষক সদস্য 2 জন ন্যূনতম। তো এই 4টা পড়লে এখান থেকে অন্তত একটা তো প্রশ্ন কমন আসবেই। তারপর এখানে কনফিউশন সৃষ্টিকারী প্রশ্ন, কিছু কিছু প্রশ্ন আছে আপনার কনফিউশন তৈরি করবে। এই কনফিউশন দূর করার জন্য আমি আপনাদেরকে হেল্প করেছি এখানে, যেমন ক্লায়েন্টস নট অ্যাডভোকেটস আর দ্য লিটিগ্যান্ট, এটি ড্যাশ এর প্রতি একজন আইনজীবীর আচরণের সম্পর্কিত। তো অনেকেই কিন্তু মক্কেলের প্রতি মনে করতে পারে, কারণ প্রথমে ক্লায়েন্ট, ক্লায়েন্ট মানে মক্কেল, নট অ্যাডভোকেট, আর প্রথম অপশনে এখানে মক্কেল আছে, তো ক্লায়েন্টকে এখানে টার্গেট করতে পারে, তাই অনেকে এটা মনে করবে, কিন্তু এটা অন্যান্য আইনজীবীর প্রতি। এটার অর্থ হচ্ছে যে মক্কেলগণ নয়, আইন মানে আইনজীবী নয়, মক্কেলগণই হচ্ছে কোনো মামলার কি পক্ষ, লিটিগেন্টস মানে মামলার পক্ষ। এটা অধ্যায় 1-এর সাথে আছে। তো এই ধরনের কনফিউশন সৃষ্টিকার প্রশ্ন আমি আপনাদের সতর্ক করার জন্য দিয়ে দিয়েছি। এবার দেখেন বিষয় 2 তামাদি আইন, এখানেও শর্ট নোট দিয়ে দিয়েছি, এখানে মাত্র 51টি পড়তে হবে। র্যাপিড রিভিশন দ্রুত করে দিয়েছি আপনাদের জন্য, আপনারা এই নোটটি সংগ্রহ করে পড়তে পারবেন, অথবা আমার অনলাইন কোর্সে ভর্তি হয়ে ডিটেলে আলোচনা শুনতে পারবেন। এখানে অনুচ্ছেদগুলো কোনগুলো পড়তে হবে সংক্ষেপে দিয়ে দেওয়া হয়েছে। তারপর এখানে মনে রাখার কৌশল, এই বিষয়বস্তু এবং ধারার একটা চেকলিস্ট দিয়ে দেওয়া হয়েছে, এটা পড়লে বুঝতে পারবেন। মনে রাখার কৌশল 2, কোথায় কি আছে এটা সংক্ষেপে দেওয়া হয়েছে, এখানেও কনফিউশন সৃষ্টিকারী প্রশ্ন আছে, পড়লে বুঝতে পারবেন। তারপর বিষয় 3-এ আছে দণ্ডবিধি, দ্য পেনাল কোড, এখানে 20টি প্রশ্ন আসে, কিন্তু শর্ট সাজেশন দিয়ে দিয়েছি। এখানে মাত্র 172টি ধারা পড়ার জন্য আমি রিকমেন্ড করেছি। এখানেও র্যাপিড রিভিশন আছে, দ্রুত শেষ করার জন্য, খুব দ্রুত শেষ হয়ে যাবে। আপনারা চাইলে এই যে 2-3টা আইন একদিনে পড়ে শেষ করে ফেলতে পারবেন। হ্যাঁ, এই পুরো পেনাল কোডকে মাত্র কয়েকটি পয়েন্টে আমি শেষ করে দিয়েছি ক্রমিকের সিরিয়ালে, আপনারা খুব দ্রুত শেষ করতে পারবেন। দেখেন 199টি পয়েন্ট আপনার পড়তে কয় মিনিট সময় লাগবে? 2 ঘন্টাও সময় লাগবে না, যদি আপনার আগে একটু পড়া থাকে। আমার ফাউন্ডেশন নোট যদি কারো সংগ্রহ থাকে তাহলে এগুলো পড়তে আরও কম সময় লাগবে। মনে রাখার কৌশল 1, এখানে ধারা 2, 3, 4 মনে রাখার কৌশল, বাংলাদেশি এবং বিদেশি নাগরিক বাংলাদেশে বা বাংলাদেশের বাইরে বা বিমানে জাহাজে যদি অপরাধ করে সেক্ষেত্রে বিচার করা যাবে কি না, বিচার করা যাবে, বিচার করা যাবে না, এই সংক্রান্ত খুব সচিত্র একটি কৌশল দিয়েছি। মনে রাখার কৌশল 2-এ পুরো পেনাল কোডকে একটি চার্ট আকারে প্রকাশ করেছি, সেটা দেখলে বুঝতে পারবেন পেনাল কোডের মধ্যে কি কি আছে। মনে রাখার কৌশল 3, 34 এবং 149 ধারা কমন ইন্টেনশন এবং কমন অবজেক্টের মধ্যে পার্থক্য দেখিয়েছি। অনেক সময় আপনারা ধরতে পারেন না, প্রশ্ন দিয়ে এটা কত ধারার বিষয়বস্তু বা কত ধারায় চার্জ গঠন হবে, এই ধরনের প্রশ্ন আসতে পারে। মনে রাখার কৌশল 4, 34, 107 এবং 120 এই বিধানগুলোর মধ্যে পার্থক্য দেখিয়েছি আমি, খুবই ইম্পর্টেন্ট এই পার্থক্যগুলো, তাহলে আপনি ধারা কনসেপ্ট সম্পর্কে ক্লিয়ার হবেন। পার্থক্য পড়লে বোঝা যায় এবং কনসেপ্ট আরো ডিপ লেভেলে আপনি বুঝতে পারবেন, আপনার নলেজের ডেপথ বেড়ে যাবে আইন নিয়ে। মনে রাখার কৌশল 5, কারাদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, আমৃত্যু কারাদণ্ড এর মধ্যেকার পার্থক্য। যাবজ্জীবন কারাদণ্ড এবং আমৃত্যু কারাদণ্ড দুইটা কিন্তু একটু ভিন্ন জিনিস। যেমন দণ্ডবিধির 53 ধারায় যাবজ্জীবন কারাদণ্ডের কথা বলা হয়েছে, কিন্তু আমৃত্যু কারাদণ্ড জেল কোড অনুসারে হয়,
পেনাল কোডে আমৃত্যু কারাদণ্ড বলে কোনো শব্দই নেই। তো এটা একটু আপনাদের নলেজ বৃদ্ধি করবে যদি এভাবে টার্গেট করে প্রশ্ন করে, তাহলে বুঝতে পারবেন। মনে রাখার কৌশল 6, 123 থেকে 126 এই ধারাগুলোর মনে রাখার কৌশল দিয়ে দিয়েছি। কখন সিম্পল হার্ট, কখন গ্রিভিয়াস হার্ট, কখন ব্লান্ট উইপন, আর কোন ক্ষেত্রে শার্প উইপন। খুব সুন্দর একটি টেকনিক দিয়ে দিয়েছি এই 4টি ধারা নিয়ে। মনে রাখার কৌশল 7, এখানে দেখেন এক নজরে কি দিয়ে দিয়েছি, যৌথভাবে অপরাধ সংগঠনের প্রয়োজনীয় সদস্য সংখ্যা, অর্থাৎ এখানে ধারা, এখানে কি অপরাধ হচ্ছে, আর এখানে সদস্য সংখ্যা কত। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে এক দুইটা, প্রতিবার প্রতিবার একটা প্রশ্ন আসেই। তো মাত্র দেখেন কয়েকটি সেকশন, এই 4টা এক পলক দেখলেই আপনি বুঝতে পারবেন যে কয়টি সদস্য। তারপর মনে রাখার কৌশল 8, এক নজরে মৃত্যুদণ্ডের 10টি ধারার বিধান। আমরা জানি 10 ধারাতে, পেনাল কোডের মাত্র 10টি ধারাতে মৃত্যুদণ্ডের বিধান দেওয়ার বিষয়ে বলা হয়েছে। তো সেটা এখানে আমি দিয়ে দিয়েছি, ধারা এবং অপরাধগুলো, কি অপরাধে মৃত্যুদণ্ড হয়। মনে রাখার কৌশল 9, এক নজরে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের ধারার বিধান। সশ্রম, এর আগে আমরা মৃত্যুদণ্ড দেখলাম, এবার সশ্রম, এখানে ধারা, এখানে অপরাধ, তারপরে এখানে দণ্ড। তো এখানে সবগুলো কি যাবজ্জীবন কারাদণ্ড আমি হাইলাইট করে দিয়েছি। আবার একটা দেখবেন যে যাবজ্জীবন কারাদণ্ডের সাথে 10 বছর অথবা 10 বছর, যাবজ্জীবন অথবা 10 বছর, যাবজ্জীবন অথবা 10 বছর। তাই এখানে নিচে নোট করে দিয়েছি। অধিকাংশ ক্ষেত্রে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের সাথে বিকল্প হিসেবে, বিকল্প দণ্ড হিসেবে 10 বছর কারাদণ্ড আছে। মানে যাবজ্জীবনের একটু কম দিলে 10 বছর দিতে হবে। মনে রাখার কৌশল 10, এক নজরে শুধুমাত্র বিনাশ্রম কারাদণ্ডের বিধান, যেখানে যেখানে বিনাশ্রম দেওয়ার বিধান আছে সেগুলো আমি উল্লেখ করে দিয়েছি, আপনারা দেখে নেবেন। এই নোটটি সংগ্রহ করে যদি পড়েন অথবা আমার এই ভিডিও দেখেন, স্ক্রিনশট নিয়ে রাখেন প্রয়োজনে। তারপর মনে রাখার কৌশল 11, এখানে অর্থদণ্ডের বিধান যেখানে নির্ধারিত আছে এক নজরে আমি দেখিয়ে দিয়েছি। দেখেন এখানে 160 মারামারির জন্য অনূর্ধ্ব 1 মাস সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড, আর 100 টাকা অর্থদণ্ড। মানে এই প্রতিটা সেকশনে অর্থদণ্ড উল্লেখ করে দেওয়া হয়েছে। আর এখানে 294 লটারি কোনো বিশেষ ক্রমিক সংখ্যার লটের টিকিট সৌভাগ্যময় ব্যক্ত করলে কি হবে, অনূর্ধ্ব 1000 টাকা অর্থদণ্ড। মানে এখানে কোনো কারদণ্ড নেই, জাস্ট অর্থদণ্ড, শুধু অর্থদণ্ডের বিধান আছে। তো খুবই এখানে হেল্পফুল চার্ট। এখানে কনফিউশন সৃষ্টিকারী প্রশ্ন অনেকগুলো আছে, সেগুলো আলোচনা করলে বুঝতে পারবেন আপনারা পড়লেই। এবং এখানে আমি কিন্তু সেটার ব্যাখ্যাও দিয়ে দিছি উত্তর অংশে। এখানে দেখেন, এটি একটি তথ্য ও ধারাভিত্তিক প্রশ্ন, এই প্রশ্নের সঠিক উত্তর করার জন্য পুরো দণ্ডবিধি আয়ত্ত থাকা আবশ্যক। মানে এখানে ব্যাখ্যা দিয়ে দেওয়া হয়েছে। তথ্যসূত্র হচ্ছে 304, 22টা পেনাল কোড থেকে 22টি কনফিউশন সৃষ্টিকারী প্রশ্ন দিয়ে দিচ্ছে। এই কনফিউশন সৃষ্টিকারী প্রশ্ন থেকে তো অন্তত 2-3টা প্রশ্ন কমন পাবেন। তারপরে বিষয় 4, সাক্ষ্য আইন, দ্য এভিডেন্স অ্যাক্ট, এখানে 15টি প্রশ্ন আসে। একটা মধ্যম সাইজের এটি আইন। শর্ট সাজেশন 2026, মাত্র 80টি ধারা পড়তে হবে এখান থেকে আপনাদের। র্যাপিড রিভিশন খুব সুন্দরভাবে এখানে দ্রুত পড়ার জন্য আমি করে দিয়েছি, জাস্ট পড়ে চলে যাবেন দ্রুত। এবং এর শেষে আমি ধারাগুলো উল্লেখ করে দিয়েছি। 2022 সালে এই সাক্ষ্য আইন অ্যামেন্ডমেন্ট হয়েছিল, হয়ে ডিজিটাল রেকর্ড সংযুক্ত হয়। সেই ডিজিটাল রেকর্ড বিষয়েও কিন্তু আমার নোটে আপডেট করা হয়েছে। মনে রাখার কৌশল 1, এক নজরে 79 থেকে 90 ধারার অনুমান মনে রাখার কৌশল। মানে কোখানে শ্যাল প্রিজুম, কোখানে কোন স্থানে শ্যাল প্রিজুম এবং কোন স্থানে মে প্রিজুম হয়, এগুলো প্রশ্ন আসে। তো শ্যাল প্রিজুম, মে প্রিজুম আমি ইংরেজিতে আলাদা করে দিয়ে দিয়েছি সুন্দরভাবে। শ্যাল প্রিজুম, মে প্রিজুম মনে রাখতে পারবে, খুবই ইউনিক টেকনিক ব্যবহার করে। অনেক সময় ইংলিশ দিয়ে প্রশ্ন আসে, তাই ইংলিশ ইউজ করেছি। আর বাংলা দিয়ে প্রশ্ন আসলে ইংলিশটা যদি জানা থাকে অবশ্যই বাংলাটাও পারবেন আশা করি। মনে রাখার কৌশল 2, এক নজরে 74 ধারায় বর্ণিত পাবলিক ডকুমেন্ট, সরকারি দলিলের, এখানে বিআর অ্যাক্টে 34 ধারে বলে দেওয়া আছে কোনগুলো ক্ষেত্রে সরকারি দলিল, কিন্তু অ্যাকচুয়াল উদাহরণ নেই। উদাহরণগুলো থেকে প্রশ্ন আসে। আপনারা এখানে উদাহরণগুলো যদি দেখেন তাহলে এর বাইরে আশা করি প্রশ্ন আসার সম্ভাবনা নেই। বিগত সালে বার কাউন্সিল এবং জুডিশিয়ারিতে যত প্রশ্ন আসছে সেখান থেকে আমি অপশনগুলো নিয়েছি এবং আমার নলেজ থেকে কিছু অপশন অ্যাড করেছি। এছাড়াও আমার ইউটিউব ভিডিওতে আরও কিছু উদাহরণ যুক্ত করা থাকবে। এই যদি আমি 74 ধারা নিয়ে আলাদা কোনো
ভিডিও তৈরি করি সেক্ষেত্রে। এবং 75 ধারায় পাবলিক ডকুমেন্ট বা বেসরকারি বা ব্যক্তিগত দলিলেরও আমি উদাহরণ দিয়ে দিয়েছি। অতএব প্রতি বছর 74 75 ধারা থেকে এক বা একাধিক একটা বা দুইটি প্রশ্ন আসেই। আশা করি এই অংশটুকু পড়লেই সেই প্রশ্নগুলোর উত্তর করতে সক্ষম হবেন। মনে রাখার কৌশল 3, এক নজরে সংখ্যা মানে কতটি, কত প্রকার, কতদিন সংবলিত বিধান। এখানে খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে কতটি, কত ক্ষেত্রে। এই চারটা পড়লে এখান থেকে অন্তত 2 3টা প্রশ্ন কমন আসবেন, কারণ সংখ্যাভিত্তিক প্রশ্ন কিন্তু খুব আসে। এখানেও কনফিউশন সৃষ্টিকারী প্রশ্ন দেওয়া হয়েছে, যেন আপনাদের প্রশ্নের ফাঁদ তৈরি করে পেঁচিয়ে প্রশ্ন আসলে উত্তর করতে পারেন, কোনো যেন সমস্যা না হয়। এরপরে বিষয় 5, সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877। এটাকে আমরা সংক্ষেপে বলি এসআর অ্যাক্ট, স্পেসিফিক রিলিফ অ্যাক্ট। 10টি প্রশ্ন আসে। শর্ট সাজেশন 2026, মাত্র 26টি ধারা পড়তে আমি রিকমেন্ড করেছি। র্যাপিড রিভিশন এখানে খুব দ্রুত এগুলো পড়তে পারবেন, বোঝানোর কিছু নয়, খুব সংক্ষেপে এখানে পড়ে যেতে হবে। এখন আপনাদের একটু মনে রাখা এবং মুখস্থকে একটু বেশি প্রাধান্য দিতে হবে। মনে রাখার কৌশল 1, এখানে ধারা 22 মতে সান্ত্বনামূলক ক্ষতিপূরণ, যেটাকে সলিটিয়াম বলা হয়, সলিটিয়ামের আদেশ প্রদান করার যে বিশ্লেষণটা দিয়ে দিয়েছি। বাদী 2টি, বিবাদী 1টি, মোট 3টি ক্ষেত্রে আদালত সলিটিয়ামের আদেশ দিতে পারে। বাজারে বিভিন্ন গাইডে 1টি বা 2টি উত্তর করা আছে, কিন্তু আমি বলছি 3টি, সেটার ব্যাখ্যা এখানে দিয়ে দিয়েছি। এছাড়াও আমার আগের ভিডিওগুলোতে ফাউন্ডেশন নোট হতে যখন আমি ব্যাখ্যা দিয়েছি, আরও বিস্তারিত মৌখিক আলোচনা করেছি সেখানে। মনে রাখার কৌশল 2-এ দেখেন, ধারা, মোকদ্দমার প্রকার, তামাদি আইনের অনুচ্ছেদ। এখানে স্থাবর সম্পত্তির পুনরুদ্ধার 8 ধারায় করতে হয় মামলা, 12 বছর, 142 অনুচ্ছেদ অনুসারে। তার মানে এসআর অ্যাক্টে যতগুলো মানে প্রশ্ন আসার মতো সবগুলোই আমি তুলে দিয়েছি। মামলার প্রকৃতি এবং সেটার ধারা কত ধারায়, এবং তামাদির মেয়াদ কত, এবং তামাদি আইনের অনুচ্ছেদ নম্বর কত। তো এটা পড়লে আপনার 2 in 1, দুইটাই হয়ে যাচ্ছে, তামাদি আইনও কাভার হচ্ছে, আবার এসআর অ্যাক্টও কাভার হচ্ছে। মনে রাখার কৌশল 3, আমি আগে বলেছিলাম যে মনে রাখার কৌশলকে এবার আমি বেশি গুরুত্বের সাথে দিয়েছি। এর আগে মনে রাখার কৌশল কম ছিল আমার ফাউন্ডেশন নোট 2025-এ। তারপরেও সেই নোটটি থেকে অনেকেই পাশ করেছেন পড়াশোনা করে অল্প দিনেই, মাত্র 7 দিনে পড়ে। আর এবার তো অনেক আমি কৌশল অ্যাড করেছি। আশা করি এবার আমার এই বার কাউন্সিল পরীক্ষার জন্য বার এমসিকিউ ফাইনাল টাচ নোটটি পড়ে আপনারা আরও উপকৃত হবেন, আরও বেশি প্রশ্ন কমন পাবেন আশা করছি, এবং পড়তে আরও সহজ মনে হবে। এক প্রকারের সংখ্যা, কতটি, কত প্রকার, এই ধরনের শব্দ সংবলিত যে বিধান, সেগুলো আমরা এক পলকে ধারা, বিষয়, তারপরে কয়েকটি সংখ্যা আছে, যেমন 4 ধারায় বলছে সুনির্দিষ্ট প্রকার আইন প্রযোজ্য নয়। হ্যাঁ, সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রযোজ্য নয় কতটি ক্ষেত্রে, সংরক্ষণ 3 ধারায়। তার পাশে হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার কতটি উপায় প্রদান করা যায় 5টি ক্ষেত্রে। এইভাবে আমি খুব চমৎকারভাবে একটা সমৃদ্ধ কৌশল দিয়ে দিয়েছি চার্টে। এখানেও কনফিউশন সৃষ্টিকারী প্রশ্ন থাকছে এসআর অ্যাক্ট থেকে, পড়লে বুঝতে পারবেন। এবার বিষয় 6, দেওয়ানি কার্যবিধি, দ্য কোড অফ সিভিল প্রসিডিউর, সংক্ষেপে সিপিসি। 20টি প্রশ্ন আছে, বড় আইন এটা। তবে আমি সাজেশন শর্ট করে দিয়েছি, ভয় পাওয়ার কিছু নেই। শর্ট সাজেশন 26-এ মোট ধারা মাত্র 48টি পড়লে হবে, এবং মোট 32টি আদেশের মাত্র 68টি বিধি, অর্থাৎ টোটাল 116টি বিধান পড়লে হয়ে যাচ্ছে। র্যাপিড রিভিশন অন্য আইনের মতন খুব দ্রুত শেষ করার জন্য এখানে র্যাপিড রিভিশন ক্রমিক অনুসারে দিয়ে দেওয়া হয়েছে, এবং ধারা সিরিয়ালে সাজানো হয়েছে, এবং আদেশ বিধির সিরিয়ালেও সাজানো হয়েছে, যেন গোছানো একটা প্রস্তুতি নিতে পারেন, কোনো র্যান্ডম আলোচনা নেই। তারপরে সিপিসিতে আমি সূচিপত্রে দেখিয়েছিলাম যে সাম্প্রতিক সংশোধনী 2026। দেখেন, এই আইনের শিরোনাম হচ্ছে দ্য কোড অফ সিভিল প্রসিডিউর ব্র্যাকেটে অ্যামেন্ডমেন্ট। এটা হবে অ্যাক্ট, দেখেন অ্যাক্টটাকে গাঢ় করা আছে, আগে ছিল অর্ডিন্যান্স, এটা হচ্ছে অ্যাক্ট 2026। এটার গেজেট প্রকাশ হয় হচ্ছে 10 এপ্রিল 2026। এই আইনটি কার্যকর হয় 8 মে 2025। 8 মে 2025 কেন কার্যকর সেটা বলছি। অত্র 2026 সালের সংশোধনের মাধ্যমে দ্য কোড অফ সিভিল প্রসিডিউর অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2025, এই 2025 সালের যে অর্ডিন্যান্স, সেইটাকে কি করা হয়েছে, রহিত করে দেওয়া হয়েছে। মানে অর্ডিন্যান্স বাদ, ইন্টারিম গভর্নমেন্ট যে অর্ডিন্যান্সগুলো দিয়ে দিলো,
সেই আইনের ভিতরে যে যে সংশোধন প্রস্তাব করা হয়েছে 100% সেটাই রাখা হয়েছে, জাস্ট আইনের নাম পরিবর্তন হয়ে গেছে। কারণ ধারাগুলো সংশোধন করতে পারে শুধুমাত্র পার্লামেন্ট, আর এই আইন কিন্তু পার্লামেন্ট করেনি, ইন্টারিম গভর্নমেন্ট করেছে। দ্য কোড অফ সিভিল প্রসিডিউর অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2025, এই আইনটি কিন্তু গেজেট প্রকাশ হয়েছিল 8 মে 2025, এবং এই আইনটি 8 মে 2025 থেকে কার্যকর দেখানো হয়েছিল। তাই যখন এই আইনটি রহিত করে নতুন অ্যাক্ট নিয়ে আসা হলো, তো সেই অ্যাক্টটাও কিন্তু এই 8 মে 2025 থেকে প্রিভিয়াস একটা ইফেক্টিভনেস দেখানো হচ্ছে, যেটা রেস্ট্রোস্পেক্টিভ ইফেক্ট, ভূতাক্ষেপ কার্যকর। তো এখানে ধারা সংশোধনের আগে কি, সংশোধনের পরে কি হয়েছে খুবই গুরুত্বপূর্ণ। যেমন আগে 26 ধারায় বলা হচ্ছিল আর্জির বিষয়বস্তু মৌখিক জবানবন্দি বা দালিলিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করতে হতো, এটা হচ্ছে বাস্তবে ফ্যাক্ট। সংশোধনের পর প্রতিটি আর্জির বিষয়বস্তু এভিডেভিট দ্বারা প্রমাণ করতে হবে। ইন এভরি প্লেন্ট ফ্যাক্টস হ্যাভ বি হ্যাভ বি প্রুভড বাই এভিডেভিট। তার মানে এই প্লেনগুলো আপনি এভিডেভিটের মাধ্যমে এখন প্রমাণ করতে পারছেন। 35 এতে আগে মিথ্যা মামলা কেউ যদি করে বা বিবাদী মিথ্যা দাবি করে, তাহলে সর্বোচ্চ শাস্তি ছিল 20 বছর, কিন্তু এখন অপশনে 20 বছর যদি থাকে 20 বছর উত্তর করলে ভুল হবে। বর্তমানে ক্ষতিপূরণ সর্বোচ্চ 50 বছর হয়ে গেছে। আগে টাকা মামলার জারি করার সময় যে কোনো বয়সী মহিলাকে বা স্ত্রীলোক বা মহিলাকে কি কারাগারে আটক রাখা যাবে না, এই তথ্য ছিল 56 ধারায়। এখন যে বিধান সেটা বৃদ্ধা, অক্ষম, গর্ভবতী ও দুগ্ধদানকারী মহিলা শুধু। তার মানে একজন যদি সুস্থ মহিলা হয় সেক্ষেত্রে কিন্তু তাকে আটক রাখা যাবে। 94 সম্পর্কে নতুন একটি ধারা যুক্ত করা হয়েছে, সরাসরি মামলা জারির বিধান। তো এগুলো ধারার 4টি যে সংশোধন সেটা দেখালাম, এবার আদেশ ও বিধির যে সংশোধন সেটাও দেখানো হচ্ছে আগে ও পরে। তো এর মধ্যে যেমন আগে 5-এর 9-এ যেটা বলা হতো যে ব্যক্তিগত যে এবং ডাকযোগে সমন দেওয়া যাবে, এখন কিন্তু SMS, খুদে বার্তা, ভয়েস ইন স্ট্যাটিক মেসেজিং সার্ভিস, এটা CPC CRPC তেও কিন্তু একই। মানে এখানে বিবাদীর প্রতি সমন প্রেরণের যে পদ্ধতি সেটা আরও সমৃদ্ধ হয়েছে। আদেশ 7 বিধি 1-এ বলা হচ্ছে আগে আরজিতে বাদী ও বিবাদীর নাম ও ঠিকানা উল্লেখ করতে হতো, কিন্তু এখন আরজিতে বাদীর নাম, ঠিকানা, ফোন বা মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর এগুলো উল্লেখ করতে হচ্ছে, সম্ভব হলে ইমেল নম্বর। আর সবচেয়ে বড় বিষয় 17-এর বিধি 1-এর 3 উপবিধিতে বলা হচ্ছে যে শুনানির পূর্বে, চূড়ান্ত শুনানির পূর্বে প্রত্যেক পক্ষের আবেদনক্রমে খরচা ছাড়া 6টি করে মুলতবি দেওয়া হতো, কিন্তু এটা 6টি থেকে এবার 4টি করা হয়েছে, এগুলো গুরুত্বপূর্ণ। তারপরে যে কজ লিস্ট বা দৈনিক কার্যতালিকায় মামলা রাখা, যেখানে 2টি ছিল সেখানে ডাবল করে 4টি হয়েছে, যেখানে 5টি ছিল ডাবল করে 10টি হয়েছে, যেখানে 100টি ছিল ডাবল করে 200টি করা হয়েছে, যেখানে 70টি ছিল সেটা ডাবল করে 140টি করা হয়েছে। অর্থাৎ এগুলো যে অ্যামেন্ডমেন্ট, এই অ্যামেন্ডকে টার্গেট করে কিন্তু বেশি প্রশ্ন আসতে পারে। আরও কিছু অ্যামেন্ডমেন্ট এখানে হয়েছে, সেগুলো দেখানো হয়েছে। এরপরে মনে রাখার কৌশল 1, এখানে আদালতের এখতিয়ার দেখানো হয়েছে। সিভিল জাজ, সিনিয়র সিভিল জাজ, যুগ্ম জেলা জাজ, জেলা জাজ এবং হাইকোর্ট বিভাগের যে মোকদ্দমা নিতে পারার যে আর্থিক এখতিয়ার সেটা দেখানো হয়েছে, পিকুনিয়ারি জুরিডিকশন। মনে রাখার কৌশল 2, ধারা 115 হতে রিভিশন দায়েরের যে বিধান সেটা এক পলকে চার্ট দিয়ে দেওয়া হয়েছে। এখানে বিচারিক আদালত রায় এবং তার বিরুদ্ধে কোথায় রিভিশন করব, রিভিশন আদালত, এবং তামাদির যে মেয়াদ সেটা বলে দেওয়া হয়েছে। খুব সুন্দর চার্ট, এই চার্ট দেখলেই আপনারা মনে রাখতে পারবেন। মনে রাখার কৌশল 3, এক নজরে কতটি, এক নজরে সংখ্যা সংবলিত বিধান মানে কতটি, কত প্রকার, এই ধরনের একটা ধারা দেখিয়ে দেওয়া হয়েছে। তারপরে আদেশে কিভাবে কোথায় কত আছে সংখ্যা ভিত্তিক যত প্রশ্ন সব দেখেন দিয়ে দেওয়া হয়েছে। মনে রাখার কৌশল 4, এক নজরে সময় সংক্রান্ত বিধান, এখানে ধারা দেওয়া হয়েছে সময়, এই 12 বছর, 6 বছর, এ ধরনের সময়। তারপরে সময় সংক্রান্ত বিধান, এটা আদেশ, উপরেটা ছিল ধারা, এটা আদেশ। তো কোন আদেশের কততে কি বলা হয়েছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু দেখেন অনেক সময় আছে। মনে রাখার কৌশল 5,
টাকা সংক্রান্ত বিধান, কত টাকা খরচা দিতে হবে, তারপর কত টাকা জরিমানা হবে, এগুলো সব ধারা, তারপরে আদেশ, সবকিছু দিয়ে দেওয়া হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এগুলো। খুঁজে খুঁজে আপনাকে পুরো নোট, পুরো বিআর অ্যাক্ট খুঁজে বের করতে হবে না, জাস্ট চার্ট পড়লে হয়ে যাবে। এখানে মনে রাখার কৌশল, দেওয়ানি মামলা এর কার্যপদ্ধতি ফ্লো চার্ট দেখানো হয়েছে, কিভাবে মামলা অগ্রসর হয় সেগুলো। তারপরে কনফিউশন সৃষ্টিকারী প্রশ্ন। এরপরে বিষয় 7, ফৌজদারি কার্যবিধি 1898, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898, সিআরপিসি। এখানে প্রশ্ন থাকে 20টি। 20 নম্বর শর্ট সাজেশন দিয়ে দিয়েছি, পড়ে নেবেন। এখানে সর্বশেষ সংশোধনী এবং তফসিলে কিছু অংশ দেখতে হবে। ধারা পড়তে হবে 100 মাত্র 32টি। পেনাল কোডে আমি অনেক দিয়েছি, কিন্তু এখানে কম। র্যাপিড রিভিশন, দ্রুত আপনি র্যাপিড রিভিশন করতে পারছেন, কোনো সমস্যা হচ্ছে না। মাত্র 136টি পয়েন্ট দিয়েছি, এবং ডান দিকে ধারা উল্লেখ করে দিয়েছি সাম্প্রতিক সংশোধনে 2026। তার মানে এটাও যে অর্ডিন্যান্স, সেটাকে রহিত করে দেওয়া হয়েছে, এবং এটা 10 এপ্রিল প্রকাশ হয়েছে। এটা কিন্তু প্রথমে 10 জুলাই ধারা মাত্র 173A আসছিল নতুন গেজেটে, অর্ডিন্যান্স 2025-এ, এবং 10 আগস্ট 2025 সংশোধনকৃত অন্যান্য ধারাসমূহ এসেছে। এখানে ধারা সংশোধনের আগে কি ছিল, সংশোধনের পরে কি হচ্ছে, যেমন ম্যাজিস্ট্রেট 10,000, তারপরে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর বা ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 10,000 টাকা অর্থদণ্ড করতে পারতেন। আর দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট 5,000 টাকা, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট 2,000 টাকা। এখানে বৃদ্ধি করে 5 লক্ষ, 3 লক্ষ এবং 2 লক্ষ করা হয়েছে। এগুলো এক পলকে দেখে নিতে পাচ্ছেন। তারপর 46A-তে এই গ্রেপ্তারের পদ্ধতি ও গ্রেপ্তারি কর্মকর্তার দায়িত্ব, যেমন পরিচয়পত্র, তারপর মেমোরেন্ডাম অফ অ্যারেস্ট, এই ফর্ম ফিল আপ করতে হবে, প্রস্তুত করতে হবে। তারপর 12 ঘন্টার মধ্যে পরিবারের সদস্য, আত্মীয় বা কোনো বন্ধুকে অবগত করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ কি সংশোধনে এসেছে। এটা মূলত যাদেরকে অ্যারেস্ট করা হয় গুম আটকানোর জন্য, এবং যে অ্যারেস্ট হচ্ছে ওই ব্যক্তির সুরক্ষার জন্য এগুলো করা হয়েছে। তো বেশ কিছু নতুন সেকশন যুক্ত করা হয়েছে। তারপরে 54 ধারায় বলা হচ্ছে বিনা ওয়ারেন্টে পুলিশ গ্রেপ্তার করতে পারতো আগে 9টি ক্ষেত্রে, এখন কিন্তু এটা হয়ে গেছে 11টি ক্ষেত্রে। এই অপশনটা কিন্তু প্রশ্নটা আসে, অপশনে 9 দেখলেও পূরণ করবেন না, 11 পূরণ করতে হবে কিন্তু, কারণ পরিবর্তন হয়েছে এখানে। আগে সমন শুধুমাত্র প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্যকে দেওয়া যেত পরিবারের, যদি তলবে ব্যক্তিকে মানে আসামিকে না পাওয়া যায়। কিন্তু এখন নারী পুরুষ উভয়কে দিয়ে দেওয়া হয়েছে। মানে এখানে নারীকে কি দেওয়া হলো, প্রাধান্য দিও। এটা বলতে গেলে 70 ধারা নারী মানে লিঙ্গ বৈষম্য একটি সংশোধন নেওয়া আসা হয়েছে। তারপর রিমান্ড সংক্রান্ত নতুন বিধান আসছে। ইলেকট্রনিক ভিডিও লিঙ্কের মাধ্যমে কিন্তু রিমান্ডের বিকল্প হিসেবে আসামিকে জিজ্ঞাসা করা যাবে, এবং রিমান্ডে পাঠানোর আগে পরে স্বাস্থ্য পরীক্ষা করানোর বিধানটা যুক্ত হয়েছে। আগে কিন্তু কেস ল অনুসারে এগুলো হতো, এই যে স্বাস্থ্য পরীক্ষা, কিন্তু এখন ধারা 167-র মধ্যে ইনক্লুড করে দেওয়া হয়েছে। মানে আদালত এগুলো এখন মানতে বাধ্য। গ্রেপ্তার দেখানো, যেটা শন অ্যারেস্ট, এই সংক্রান্ত নতুন বিধান আসছে। 73A-তে অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন, ইন্টারিম ইনভেস্টিগেশন রিপোর্ট সম্পর্কে বলা হচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ। মানে মামলা চলাধীন অবস্থায় কোনো ব্যক্তিকে তদন্তের ভিত্তিতে অব্যাহতি দেওয়া যাবে। তারপরে এই তদন্ত, অপরাধ সংক্রান্ত তথ্য পাওয়ার 60 কার্য দিবসের মধ্যে তদন্ত শেষ করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ এগুলো। আগে 267 ধারায় নালিশকারীর অনুপস্থিতির কারণে আসামি খালাস পেত যদি সমন ইস্যু হয় সেক্ষেত্রে। এখন সমন ইস্যু না হলেও খালাস পাবে, মানে সমন ইস্যু হওয়াটা আবশ্যক নয়। মিথ্যা এবং তুচ্ছ মামলা 250 ধারায় আগে 10,000 টাকা জরিমানা করা যেত, এখানে সেটা বেড়ে 50,000। তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট 500 টাকা, এখানে 25,000 টাকা। তারপরে এখানে 100 টাকা বৃদ্ধি করে 5,000 টাকা করে দেওয়া হয়েছে আপিলের বিধানের ক্ষেত্রে। আর এখানে মামলার পরিস্থিতি বিবেচনায় আরও 3 লক্ষ টাকা অর্থদণ্ড করতে পারতো, কিন্তু এখানে সেটা বৃদ্ধি হয়ে 1 লক্ষ হয়ে গেছে। সরি, 3,000 টাকা থেকে বৃদ্ধি হয়ে 1 লক্ষ টাকা হয়ে গেছে। সংক্ষিপ্ত বিচারে 10,000 টাকা পর্যন্ত করা যেত, এখন 5 লক্ষ টাকা পর্যন্ত হয়ে গেছে সামারি ট্রায়ালের বিধান। তো এই ধরনের অনেক বিধান মানে পরিবর্তন হয়েছে, দেখে নেবেন। তারপর তফসিল, পঞ্চম তফসিলের সংশোধন করে কি করা হয়েছে, মেমোরেন্ডাম অফ অ্যারেস্ট, যেটা ফর্ম 1-এর মানে 1A-তে এটা দেওয়া হয়েছে, এবং মেমোরেন্ডাম অফ অ্যারেস্টের একটা আমি নমুনা দিয়ে দিয়েছি।
সে নমুনাতে কি কি আছে দেখে নিলে বুঝতে পারবেন। মনে রাখার কৌশল 1, তফসিল সমূহ দিয়ে দেওয়া হয়েছে। মনে রাখার কৌশল 2, বাংলাদেশের বিচার বিভাগ, আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ, তারপর নিম্ন আদালতের বিভিন্ন কোর্ট কিভাবে অবস্থান করছে, কার উপরে কে, সেগুলো মনে রাখার কৌশল 2। 2-এ যেটা বলা হচ্ছে, হাইকোর্ট বিভাগ ও দায়রা জজ কর্তৃক প্রদত্ত দণ্ডসমূহ 31 ধারা অনুসারে, তারপর 32 ধারা অনুসারে নতুন যে দণ্ড দেওয়ার বিষয় সেগুলো নিয়ে আসা হয়েছে। মনে রাখার কৌশল 3, সময় সংক্রান্ত বিধান, অর্থাৎ এই যে 12 ঘন্টা, 24 ঘন্টা, 30 দিন, 6 মাস যেগুলো বলা হয়েছে বিভিন্ন যে ধারায়, এখানে ধারা দেওয়া হয়েছে বামে, বিষয় দেওয়া হয়েছে মাঝখানে, এবং শেষে সময়। এগুলো চার্ট খুবই খুবই ইম্পর্টেন্ট। আপনাকে আর খুঁজে খুঁজে বের করে পড়তে হবে না। এরপরে কনফিউশন সৃষ্টিকারী প্রশ্ন, তারপরে 16 হয়ে গেল মডেল টেস্ট। মডেল টেস্ট পড়লে কি উপকার হবেন, কিভাবে মডেল টেস্ট দিবেন, 5-10টি মডেল টেস্ট কিভাবে সেট করা হয়েছে সেগুলো বলেই দেওয়া আছে, পড়লে বুঝতে পারবেন। বিষয়ভিত্তিক মডেল টেস্ট 1, এখানে টপ 100 এমসিকিউস অন সিপিসি ফর বার এমসিকিউ টেস্ট 2026, টপ 100 এমসিকিউ সিপিসির উপরে দিয়ে দিয়েছে এখানে, এবং সিরিয়ালে দিয়ে দিয়েছি, ধারার সিরিয়ালে। তাহলে আপনি দ্রুত এটা করে নিতে পারবেন। এই মডেল টেস্টটা প্র্যাকটিস করলে আপনার সিপিসির ওপর কেমন গ্রিপ আছে, কেমন দখল আছে, কেমন দুর্বলতা আছে সেটা নিজে উপলব্ধি করতে পারবেন। মানে একটা চেক করে নেওয়া নিজের প্রস্তুতিকে। তাই আমি এরপরে মডেল টেস্ট 2 হচ্ছে টপ 100 এমসিকিউস অন সিআরপিসি। তাহলে সিআরপিসির উপরে কেমন আপনার প্রস্তুতি সেটা যাচাইয়ের জন্য এই মডেল টেস্ট 2 দিয়ে দিবেন। তাহলে বুঝতে পারবেন যে সিপিসি কি অবস্থায় আছে আপনার মাথার মধ্যে। তাহলে দুর্বলতা থাকলে আর একটু পড়তে হবে। মডেল টেস্ট 3-এ দিয়েছি টপ 100 এমসিকিউস অন পেনাল কোড 2026 সালের বার কাউন্সিল পরীক্ষার জন্য। এটাও খুবই গুরুত্বপূর্ণ। পেনাল কোড থেকে আপনার কেমন প্রস্তুতি সেটা যাচাই করার জন্য আপনি মডেল টেস্ট 3 অবশ্যই প্র্যাকটিস করবেন বাসায়। আমার নোটের সাথে আমি কিন্তু ওই মার্কশিটও দিয়ে দিচ্ছি আপনাদের প্র্যাকটিসের জন্য। মডেল টেস্ট 4, টপ 50 এমসিকিউস অন বিবিসি, বাংলাদেশ বার কাউন্সিল অর্ডার রুলস অ্যান্ড ক্যানন, ছোট আইন, 5 নম্বর, তাই 50টি এমসিকিউ পড়লেই হবে, 100টি পড়ার দরকার নেই। এই 50টির মধ্যে থেকে আশা করি 3-4টা কমন পেয়ে যেতে পারেন, 5টাও কমন পেতে পারেন। টপ 50 এমসিকিউ অন লিমিটেশন অ্যাক্ট, এটাও ছোট আইন, তাই এখানে 50টি দিয়েছি, এটাও পড়ে নেবেন। এটা সিরিয়ালে সাজানো আছে, ধারাভিত্তিক, অনুচ্ছেদ ভিত্তিক। এরপরে মডেল টেস্ট 5, মডেল টেস্ট 5-এ টপ 50 এমসিকিউ অন এসআর অ্যাক্ট। প্রথমে 1 থেকে 50 পর্যন্ত আছে এসআর অ্যাক্টের উপরে, সিরিয়ালে সাজানো আছে ধারাভিত্তিক। এরপরে টপ 100 এমসিকিউ অন এভিডেন্স অ্যাক্ট, তো এখানে 1 দেওয়া আছে, মানে এটা হবে 51, 52 এরকম সিরিয়াল হবে ধরে নেন। এরপরে মডেল টেস্ট 6, মডেল টেস্ট 6 আসলে এবার প্রকৃত মডেল টেস্ট, এখানে ব্যবহার করা হয়েছে 7টি আইন র্যান্ডমই আসছে, এবং এইভাবে আপনি 6 থেকে 10 পর্যন্ত 7টি আইনের উপরেই প্রকৃত চূড়ান্ত মডেল টেস্ট বা ফাইনাল মডেল টেস্ট পাচ্ছেন। এরপর উত্তরমালা আমি দিয়ে দিয়েছি, যেমন মডেল টেস্ট 1-এর উত্তর, এখানে 1 নম্বর প্রশ্ন খ উত্তর পরিচিতি, 3 নম্বর প্রশ্ন ঘ উত্তর ধারা 2-এর 2। তো এখানে দেখেন তথ্যসূত্র দিয়ে দেওয়া হয়েছে কোথা থেকে প্রশ্ন আসছে, মডেল টেস্ট 2-এ তাই এভাবে উত্তর দেওয়া হয়েছে। এভাবে আপনি মডেল টেস্ট 10 পর্যন্ত উত্তরমালা পেয়ে যাচ্ছেন। দেখিয়ে দিচ্ছি যে 10-এর উত্তরমালা শেষে আছে। আমরা পড়ছি আইন আদালত বার এমসিকিউ ফাউন্ডেশন, আমরা পড়ছি আইন আদালত বার এমসিকিউ ফাইনাল টাচ নোট হতে। ফাইনাল টাচ নোটের পুরো ট্রেলার বা এক পলকে দেখিয়ে দিলাম পুরো নোট, প্রায় 1 ঘন্টা সময় লাগলো না, প্রায় 40 মিনিটে পুরো নোটকে আমি একটা রিভিউ দিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আপনারা চাইলেই নোটটি অর্ডার করতে পারেন। অর্ডার করতে স্ক্রিনে দেওয়ার যে নম্বর, হোয়াটসঅ্যাপ নম্বর, সেই নম্বরে যোগাযোগ করে নিতে পারেন। পরামর্শ 1, পরীক্ষার হলে যা যা অবশ্যই নিয়ে যাবেন, কি কি নিয়ে গেলে ভালো হয়, তারপর পরীক্ষার পূর্ব মুহূর্তে কি কি করতে হবে, তারপরে ওএমআর শিট গ্রহণ ও চেক ও পূরণ কিভাবে করবেন, প্রশ্নপত্র গ্রহণ, চেক ও পড়া, তারপর পরীক্ষার সর্বশেষ 5 থেকে 10 মিনিট
আপনার কি করা উচিত? আপনার অল্প পূরণ হয়েছে, আপনি চোখ বন্ধ করে আরো অনেক পূরণ করতে হবে। আপনার 80টার মতো পূরণ হয়ে গেছে, শেষ 10 মিনিট আর একটা পূরণ করারও দরকার নেই। তখন আপনি চেক করে নেন রোল নম্বর ঠিকভাবে পূরণ করছেন কিনা, অন্যান্য অ্যাটেন্ডেন্স শিটে পূরণ করছেন কিনা, সবকিছু, এবং নিশ্চিন্তে বসে থাকেন, ডানে বামে না তাকিয়ে। তাহলে আপনার পরীক্ষাটি নির্বিঘ্ন হোক, পাস করুন, সেই প্রত্যাশা সবার জন্য। বেস্ট উইসেস ফর ইওর বার এক্সাম।